শুনেছো টেকনোপ কদিন আগে এটা আমাদের ইয়ে কি এটা কার পেজ তোমার হলো নাম কি হাসান জামানের না না দেখো তোমার রিচ দেখো সরি পোস্টের রিচ দেখছি পোস্টের রিচ তো আমি কথাটাই বললাম যে তোমাকে তো এর ইফেক্টিভ হবে শুরু হয়ে গেছে মনে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ইলেকট্রিসিটি নিয়ে কথা বলতেছিলাম। ইলেকট্রিসিটি আনঅ্যাভেইলেবল ছিল, বুঝতে পারছো? গাজাবাসীর মতো আমরা হয়ে গিয়েছিলাম। ইলেকট্রিসিটি ইজ অ্যাভেইলেবল অনলি ফর আ ফিউ আওয়ার্স ইন আ ডে, লাইক গাজা। গাজার মতো আমরা আজকে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছিলাম। সবাই কি এই আবার জয়েন করে ফেলো, রিজয়েন করো। একেবারে পুরো অন্ধকারের মধ্যে আমরা চলে গিয়েছিলাম। সবাই একটু রিজয়েন করে ফেলো। আমাদের যে প্ল্যানিংটা একটু শেয়ার করার জন্যই আসলে মূলত তোমাদের সাথে আবার আসা আমার। সবাই একটু রিজয়েন করে ফেলো। আমি এইখানে ছিলাম এবং সবাই একটু দ্রুত রিজয়েন করে ফেলো। ক্লাস তো আমাদেরকে নিতেই হবে আসলে। ওকে ফাইন, স্টুডেন্টরা চলে আসো সবাই। এই জায়গা থেকে আমরা আলোচনা একটু শুরু করব। আমরা মোটামুটি আলোচনা করেছি আমাদের কোর্স প্ল্যান নিয়ে। আমরা কি দেখিয়েছিলাম, এক্সাম সিস্টেম নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এক্সামের যে আলোচ্য বিষয়গুলো, এক্সাম সাইকেলগুলো কিভাবে সাজানো রয়েছে। এবং সবাই একটু কমেন্টস করে জানাও এখন শুনতে পাচ্ছ কিনা। সবাই যারা জয়েন করে ফেলেছো, ক্লাস নেয়ার মাঝে বিদ্যুৎ চলে গিয়েছিল, আবার একটু সবাইকে জানিয়ে দাও। আচ্ছা, এবার আমাকে যেই জায়গাতে ছিলাম, ফাতেমা, হিয়া, আমাকে একটু বলে ফেলো যে এইটা তাহলে এইটা প্রধান শব্দ হচ্ছে এক্সাম। এক্সামই যদি না থাকে, তাই না? ধরো এক্সাম যদি না থাকে তাহলে ইভালুয়েশন দিয়ে কি হবে? কেমনি ইভালুয়েশন করব? সেটা উইকলি হোক, মান্থলি হোক, ইয়ারলি হোক, সেটা তো প্রধান শব্দ না। তার মানে এক্সাম, এবং এটা একটা নাউন ফ্রেজ। ওকে ফাইন, আবার সালাম না, ঠিক আছে। এই কারেন্ট চলে গেছিল, হ্যাঁ। তো খেয়াল করো, এখনো কারেন্ট নাই, ইয়া দিয়ে চালানো হচ্ছে। তাহলে এক্সামের যে সাইকেল দেখছো, এটা এখানে কি লেখা রয়েছে বলো? এক্সাম সাইকেল। এইটা একটা জেনুইন নাউন ফ্রেজ, বুঝছো? এর দুটোই নাউন ফর্ম ছিল। এখন যদি বলি মান্থলি, কোন পার্টস অফ স্পিচ দেখেছো? নাউনের সাথে এলওয়াই যোগ হলে সবসময় অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেটা তোমরা ভুল করেছিলাম। মান্থলি মেগা এক্সাম, তো এর প্রধান শব্দ কি বলো? এক্সাম। তাইলে এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, অর্থাৎ অনেক শব্দ দিয়ে একটা শব্দগুচ্ছ হতে পারে, কিন্তু ওই শব্দগুচ্ছের মধ্যে প্রধান শব্দ কোনটা সেইটার উপরেই আসলে ফ্রেজের নামকরণ করা হয়। এখন একটা জিনিস আমরা আসলে বুঝাইতে আসলাম আমাদের এক্সাম কেমন হবে, তার মধ্যে ফ্রেজের কথা কেন চলে আসতেছে, এবং প্রত্যেকটা ফ্রেজের প্রথম কথাবার্তাই ছিল কিন্তু এক্সাম এক্সাম এক্সাম। তার মানে পরীক্ষা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেইটা। তুমি কোর্স কিনেছো বাট তুমি এক্সাম দিলে না, ক্লাস করো, এক্সাম দিলে না। আমি এখন একজনের নাম মুখে আসতেছে কিন্তু বলবো না, হলি ক্রসে পড়তো আমার একটা স্টুডেন্ট পড়তো। এ পুরো মুখে মুখে বিখ্যাত, এবং তার বাবা মাও মানে মুখে মুখে অনেক বিখ্যাত স্টুডেন্ট। ওর যেদিনই পরীক্ষা নিতাম ওই দিন আসতো না, ক্লাস আছে এটা সেটা, কোনোদিনই পরীক্ষা দেয় নাই, বুঝতে পারছো? এবং ফলাফল কি হলো, মানে মানে যেরকম হাইপ ছিল, হ্যাঁ, মিরপুরের ওই জনে অনেকেই ওরে চিনতো। ওই হাইপ অনুযায়ী কি চান্সই পায় নাই, কোথাও চান্স পায় নাই। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এরকম, এক্সাম প্রধান। হ্যাঁ, ক্লিয়ার। ফ্রেজের নামকরণ করবা প্রধান শব্দ অনুসারে, এটা যেন মনে থাকে, ফ্লো চার্টে দেখা মাত্রই করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এখন রিডিং স্ট্র্যাটেজি। এই আমাকে বলো রিডিং স্ট্র্যাটেজি। এই রিডিং কিন্তু জেরান্ড, বুঝতে পারছো? এবং এটা একটা নাউন ফ্রেজ। রিডিং স্ট্র্যাটেজিটা আসলে কিরকম করতে হবে, কিভাবে পড়তে হবে ভালো করে বুঝো। টেক্সট বুক
এই টেক্সট বইটা হচ্ছে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ। যারা আর্টসের রয়েছে, বুঝতে পারছো, আর্টস যারা অর্থাৎ মানবিক যারা রয়েছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দেবে এবং এই বি ইউনিটের টেক্সট বই থেকে অনেক প্রশ্ন হুবহু আসে, জানো এটা? বি ইউনিট আবার কাদের জন্য পরীক্ষা? যারা সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করে। এই যে এই বছরে যে কি পরিমাণ মানুষ গ্রুপ চেঞ্জ করবে, সায়েন্সে পড়ি আমি হ্যান ত্যান অনেক কিছু, আমি দ্বিতীয় আলেকজান্ডার, এমন অনেক ভাবনা আসে, অনেক ভাবনা, কিন্তু রেজাল্টের পরে বা পরীক্ষা দেওয়ার এবারই যেভাবে সায়েন্সের সাবজেক্টগুলো অনেকেই খারাপ করে ফেলেছে, তাদের জন্য বি ইউনিটে চলে আসতে হবে, বিভাগ পরিবর্তন, বুঝতে পারছো? সো এই বি ইউনিটে টেক্সট বইয়ের গুরুত্ব অত্যাধিক এবং এই ইউনিট অর্থাৎ সায়েন্সের যে ইউনিট আছে, অনেকেই ইঞ্জিনিয়ারিং করে, তারা বায়োলজি পড়ে না, কম পড়ে, বায়োলজির প্রস্তুতি ভালো থাকে না, এরা ইংরেজি দাগায়। এখানেও এই ইউনিটের খুব দারুণ ওই টেক্সট বইয়ের একটা প্রতিফলন রয়েছে, বুঝতে পারছো? অ্যাডমিশনের সিলেবাস আসলে কি, টেক্সট বইয়ের অধ্যায়গুলো আমরা যখন পড়ব, প্রত্যেকটা অধ্যায়ের শেষে একটা গুছিয়ে টিকা ভার্সন দেয়া থাকবে, এরকম স্লাইডের শেষে আমরা লিখে দিব এই অধ্যায়তে আমরা কি কি আলোচনা করেছি। এই অধ্যায়ের প্যাসেজে কি আলোচনা আমরা করেছি না সেটা না, আমাকে আলোচনা করতে বাধ্য করা হয়েছে, and we are compelled to discuss, বাধ্য করেছে ওই লেসনটা। যেমন বইয়ের প্রথম লেসন এডুকেশন অ্যান্ড টেকনোলজি, আমাকে কি করতে পড়াতে বাধ্য করেছে, এই টেক্সটটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। এইচএসসিতে পড়ে, এটা টিচারদের দোষ, আমি স্টুডেন্টদের কোনো দোষ দিই না, কখনোই আমি স্টুডেন্টদের কোনো দোষে আমি দিই না। টেক্সট বইটাকে তারা নোট গাইডের দিকে ধাবিত করে, টেক্সট বই সম্পর্কে টেক্সট বইতে কি আছে এটা জানেই না, টেক্সট বই খোলেনি, ও মডেল কোশ্চেন পড়েছে, ও কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, তখন অ্যাডমিশনে যে খালি মনে হবে আল্লাহ এটা তো আমার বই থেকে আসছে, আল্লাহ বোর্ডের বই থেকে এসেছে, বোর্ডের বই থেকে এসেছে, এইটা মনে করা ছাড়া আর কোনো উপায় তার মধ্যে থাকবে না। এই জন্য টেক্সট বইটা খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করব, খুব ভালো, নিজের সর্বস্ব দিয়ে পড়ানোর চেষ্টা করব, কারণ এইটাই সব। কিভাবে প্যাসেজ অ্যানালাইসিস হবে, অর্থাৎ পার্টস অফ স্পিচ নিয়ে অ্যানালাইসিস হবে, পার্টস অফ স্পিচ। একটু লিখে নাও, একটু লিখে নাও, পড়ানোর সময় ধরো আমি স্কিপ করে গেলাম, আমাকে সাথে সাথে মেসেজ করবা, ভাই এটা তো পড়ালেন না, এটা তো বললেন না। একটা ক্লাস তখনই প্রাণবন্ত হয়ে উঠবে যখন পাঞ্চ হবে। আমার কাছে মনে হচ্ছে আমি যতটুকু পড়িয়েছি এটা ঠিক, যখনই অপর পক্ষ তোমরা পাঞ্চ করবা না মোর আরো দরকার আরো, তখনই ওই ক্লাসটা হয়ে যাবে জ্ঞানের আধার, বুঝতে পারছো? দর্শনে পরিপূর্ণ। পার্টস অফ স্পিচ, ক্লজ নিয়ে আলোচনা হবে, যখন প্যাসেজ পড়ানো হবে ক্লজ নিয়ে আলোচনা হবে। প্যাসেজ যখন পড়বো আমরা অ্যানালাইজ, ফ্রেজ নিয়ে আলোচনা হবে, ফ্রেজ নিয়ে আলোচনা হবে। আর এই ক্লজ আর ফ্রেজের সামঞ্জস্য থাকলে তোমার আর ওই ট্রান্সফরমেশন মুখস্থ পড়তে হবে না, ট্রান্সফরমেশন কোনোদিন পড়তে হবে না। আমি যখনই একটু কঠিন শব্দ পাবো তখনই বলবো একে সিম্পল করো, একে কমপ্লেক্স করো, একে কম্পাউন্ড করো, ওই ভাষার মধ্যে শিখে যাবা। ওই অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে হলে এই করতে হয়, এগুলো কোনো ইংরেজি না ভাই। গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন বলতে প্যাসেজের মধ্যে থেকে এই তিনটা জিনিস যদি পড়ো তাহলে ব্যাকরণ সব শেষ। পার্টস অফ স্পিচ, ক্লজ এবং ফ্রেজ। প্যাসেজ থেকে এই তিনটা জিনিস প্রত্যেক লাইনে গুরুত্বপূর্ণ, অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ লাইনগুলো, দুর্বোধ্য লাইনগুলোই করে দেয়া হবে। পার্টস অফ স্পিচ, ক্লজ এবং ফ্রেজ। আর একটা জিনিস, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, এই জিনিস নিয়ে আমাদের ভীষণ রকম যন্ত্রণা হয়।
আমাদের স্টুডেন্টরা যাকে তাকে কমপ্লিমেন্ট বানাই ফেলে, যাকে তাকে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব লাভ দিয়ে অবজেক্ট বলে ফেলে, যাকে তাকে অবজেক্ট বলে, কমপ্লিমেন্ট না হলে অবজেক্ট বলে না। এই দুটার পার্থক্য রয়েছে। এই কনসেপ্ট ফ্রেজের মধ্যে, বিশেষ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজে যারা বস হবা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ র্যান্ডমলি যারা ব্যবহার করতে পারবা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাদের লেখা অনেক বড় হবে, অনেক বড়। এবং এই টেক্সট বইয়ের মধ্যে 207টা, একদম গুণে 207টা গ্রুপ ভার্ব আছে। এই গ্রুপ ভার্বগুলোই নিয়ন্ত্রণ করতে হবে। এই পুরো এইচএসসি যে বোর্ড বই, এই বোর্ড বইয়ের মধ্যে 207টা গ্রুপ ভার্ব আছে, ভার্বাল ফ্রেজ। সকল গ্রুপ ভার্বই ভার্বাল ফ্রেজ, কিন্তু সকল ভার্বাল ফ্রেজ গ্রুপ ভার্ব না। এটা নিয়েও একটা আলোচনা আমরা করব। গ্রুপ ভার্ব যে তোমাকে কি পরিমাণের ইয়ে করবে, আমি ধরো এখানে বললাম দ্য প্রাইস অফ রাইস, চালের দাম, ইজ ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে। চালের দাম, দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজিং, চালের দাম বাড়ছে। এ কোনো ইন্টারমিডিয়েট শ্রেণীর ভাষা হতে পারে না। দ্য প্রাইস অফ রাইস ইজ লুকিং আপ, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে। দ্য প্রাইস অফ রাইস ইজ লুকিং আপ। ইনক্রিজিং না লিখে লুক আপ লেখার গুরুত্ব যে কতটা, এইটা তোমাকে রিয়েলাইজ করতে হবে। অ্যাক্সিডেন্ট অকার্ড ইন ফ্রন্ট অফ মাই আইস, অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে ঘটেছিল, এ কথা না বলে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিফোর মাই আইস। এই টুক প্লেস বলাটা, আই অর্ডার্ড হিম, এটা না বলে আই আস্কড টু হিম, আমি তাকে আদেশ করেছিলাম টু টেক আর্মস এগেইনস্ট দ্য পাকিস্তানি অপারেশন রুলার্স। এটার গুরুত্ব যে কত। আই অর্ডার্ড এটা না বলে আই আস্কড টু, ইনক্রিজিং না বলে লুক আপ বললাম, হ্যাপেন্ড অকার না বলে টেক প্লেস বললাম। এটার যে গুরুত্বপূর্ণ, ইনভেস্টিগেট না বলে লুক ইনটু বললাম। ঠিক আছে, এর গুরুত্ব যে কতটা ইউ কান্ট ইমাজিন। গ্রুপ ভার্ব যে লিখতে পারবে তার খাতার ওজন বাড়বে। ওজন মানে 1-2 কেজি হবে না। একটা প্যারাগ্রাফের মধ্যে, একটা সামারি রাইটিং এর মধ্যে 3-4টা গ্রুপ ভার্ব যদি কেউ আনতে পারে, ওই খাতার সম্পর্কে, ওই পরীক্ষার্থী সম্পর্কে পরীক্ষকের যে ভাবনা হবে, এটা আর কোনোভাবেই সম্ভব না। এখন তোমাকে চিন্তা করতে হবে যে, ওয়ালাইকুম আসসালাম, পরীক্ষকের যে ভাবনা চেঞ্জ হবে, ভাই গ্রুপ ভার্ব লিখতে হবে। আগের যে ব্যাচগুলো ছিল, আমি তো জানো বন্দি পাঠশালায় জয়েন করেছি সদ্য, একদম সব থেকে নিউ কামার বলা যায়। সো অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের মতো করে, যেহেতু সময়ের, আমি যখন ঢুকেছি তখন 25 ব্যাচ শেষের দিকে, সো ইচ্ছা থাকা সত্ত্বেও ওই সময় আসলে সময় ছিল না। এই জন্য 26 এবং 27কে অনুরোধ করব, তোমরা সময় পাচ্ছ, এই সময়টাকে আমরা কাজে লাগাইতে পারছি। তখন ক্লাস নেওয়া হয়েছিল 20টার মধ্যে শেষ, এখন ক্লাস হয়ে যাচ্ছে 50+, অ্যাপ্রক্স 60। কত জায়গা পাচ্ছি? তো জায়গা পাচ্ছি মানে পড়ানোটা পুরোটাই অন্যরকম হয়ে যাবে। 15 টাকা কেজি কোথায় চাল? 15 টাকা কেজি কে বলছে তোমাকে? এবং সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, এই প্রিপোজিশন নিয়ে আমার ভিজিবল কনসেপ্ট থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রিপোজিশনের আমি একটা চিত্র দিব। প্রতিটা প্রিপোজিশনের একটা চিত্র থাকবে ওই স্লাইডের মধ্যে। প্রিপোজিশন বাংলাতে যা বলবো বিভক্তি, এর যে কি পরিমাণ গুরুত্ব, এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে পড়তে হবে। কিন্তু এইচএসসিতে যে ধরনের প্রিপোজিশন আসে, সেটা টেক্সট বইতে ম্যাক্সিমাম প্রিপোজিশনের রিজন জানলেই পরীক্ষার হলে খুব দারুণভাবে সলভ করতে পারবা।
ওকে, 1 টাকায় 40 মন এসে ঈশা খা, শায়েস্তা খার যুগে না, শায়েস্তা খার যুগে, এগুলো এখন স্বপ্ন। সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, আমাকে কেউ বলো তো ভোকাবুলারি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? কেউ বলো, এই কমেন্টস করো, ভোকাবুলারি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ভোকাবুলারি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল? বলো, ভোকাবুলারি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল? হ্যাঁ, ফাইন ফারদিন, ডিউ এর কোশ্চেন মানেই প্রেপোজিশন। খুব ভালো কথা বলছো। কেনই হবে না? এই যে আমি যে বললাম ফারদিন, কেনই হবে না, 3টা প্রিপোজিশন আসলো জানো? কেনই, এ অতে প্রথমা বিভক্তি, হবে এ, আবারও প্রথমা বিভক্তি, না আবারও বিভক্তির খেলা সব জায়গায়। এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় এটাই নেই। ফাইন, ভোকাবুলারি আনকাউন্টেবল এবং ওয়ার্ড হচ্ছে কাউন্টেবল। শব্দ কাউন্টেবল, গণনা করা যায়, আর ভোকাবুলারি আনকাউন্টেবল। এই অসীম জিনিসকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সাম্প্রতিক দেখেছো এই ইসের পেজে গুলোতে আমার ভোকাবুলারির ভিডিও যাচ্ছে, ভোকাবুলারির জন্য কিভাবে, যেমন আজকেও একটা ভিডিও গেছে ম্যাল প্র্যাকটিস নিয়ে, আমরা ম্যাল ডিকশন নিয়ে, অর্থাৎ ইংরেজিতে যত শব্দ আছে যাদের শুরুতে ম্যাল কথাটি থাকবে এই সকল শব্দের অর্থই নেতিবাচক। ভোকাবুলারির জন্য 3টা কনসেপ্ট আমরা ফলো করি, আমি করব। একটা রুট ওয়ার্ড, ঠিক আছে, প্যাসেজের ভোকাবুলারিগুলো গল্প আকারে প্রকাশ করা, অর্থাৎ 4-5টা শব্দ নিয়ে একটা গল্প তৈরি করে ফেলা, এগুলোই তোমার সব দক্ষতা বাড়াবে। বুঝতে পারছো? ফাইন। তো এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস, প্রশ্ন প্র্যাকটিস থাকবে, ফ্লোচার্ট এবং সামারি, যেটা একদম শৈল্পিক একটা ব্যাপার। এখানে আমাদের টার্গেট থাকবে সামারি লেখাটাতে খুব ভালো করা, আর ফ্লোচার্ট করতে হলে তোমাকে নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাগবে। বুঝছো? ফ্লোচার্ট যখন তোমার কাছে বোধগম্য হয়ে উঠবে, যখন তুমি দেখে বলতে পারবা, নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে আলাদা করতে পারবা, তখনই তুমি ফ্লোচার্টটাকে বুঝতে পারবা। বক্সটা একটা তো তোমার জন্য করে দেয়া থাকবে, নাম্বার 1 ইজ ডান ফর ইউ। এটা যখন করে দেয়া থাকবে তখন তুমি দেখেই বুঝবা যে এটা কোনটা নাউন ফ্রেজ কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই নির্ধারণ না করতে পারলে ফ্লোচার্টে 0 হয়ে যাবে। সামারির উপর একটা বিখ্যাত বই আছে, টিচারদের জন্য লিখেছে জার্মি হার্মার, হাউ টু টিচ আ সামারি বাই জার্মি হার্মার, হাউ টু টিচ আ সামারি। হ্যাঁ, কত কিছু যে সামারি হবে, প্যারাফ্রেজ অর্থাৎ কপি করা যাবে না। ডু নট ইউজ ডিরেক্ট কোট ফ্রম দ্য পোয়েম অর ফ্রম দ্য প্যাসেজ এবং কবিতা থেকে তুমি কখনোই কপি করতে পারবা না। আবার বলতেছে সামারি শুড বি অবজেক্টিভ, সামারি হবে বস্তুনিষ্ঠ, অর্থাৎ ডোন্ট শো ইয়োর ওন অপিনিয়ন ইন ইয়োর সামারি। তোমার সামারিতে কখনোই নিজের কোনো মন্তব্য হবে না। আবার বাজারে কি প্রচলিত আছে বলো, সামারি কেমন হবে? বাজারের প্রচলিত একটা কথা আছে, সামারি হয় প্যাসেজের 1/3। এই যে বাজে মিথ প্রচলিত আছে বাজারে, এটার কোনো দালিলিক প্রমাণ নেই, কোনো ডকুমেন্ট কেউ দেখাইতে পারবে না। তাহলে সামারি কতটুকু? একটা প্যাসেজ যতটুকু সামারি ততটুকু, একটা কবিতা যতটুকু সামারি ততটুকু, তার সংক্ষেপিত রূপ। জার্মি হার্মার কি বলতেছে জানো? একটা সামারি লিখতে গেলে লেখকের কখনোই সামারির উপর নিয়ন্ত্রণ থাকে না, কখনোই থাকে না। তার খালি কাজ কঠিন হচ্ছে শুরুটা করা, আর শুরু করলেই ওই কোহেরেন্স মানে ধারাবাহিকতাই তাকে বাধ্য করে, এই লাইন বাদ, এটা নাও, এটা বাদ দাও, এটা নাও, এটা ভেতর থেকে চলে আসবে। আমি সেই জায়গাটা দেন প্রমিস করতেছি ওই বোধটা তোমার আসবে, যেহেতু এখানে ক্লাসের সংখ্যা অনেক বেশি পাচ্ছি, ওই বোধটা তোমার আসবে, অ্যান্ড আই উইল কিপ মাই প্রমিস। সামারি যে এত গুরুত্বপূর্ণ তুমি চিন্তা করতে পারবে না। এই সেম প্যাসেজের সামারি আসবে, 42 BCS এর সামারি এসেছে তোমার টেক্সট বই থেকে, এইচএসসির বই থেকে, 20 মার্ক, এই সেম লেখা, কিছু একটা লাইনও নতুন কিছু না। এই সামারি লেখাটা শিখতেই হবে। সামারি মানে
দেখে দেখে লিখে দেয় ছেলে পেলে। এসএসসিতে তোমার অটোবায়োগ্রাফিক্যাল প্যাসেজ ছিল, সেটা ভিন্ন কথা, আত্মজীবনীমূলক প্যাসেজ আসতো, কিন্তু সামারি এইচএসসিতে সবই ডেসক্রিপটিভ প্যাসেজ থাকবে। এই দুষ্টামি করো না। আমাদের সেই ছেলেটা কই গেল যেন, রায়ান, সেই রায়ানটা কোথায় গেল? বিদ্যুৎ চলে যাওয়ার পরে হারিয়ে গেল। তাহলে হ্যাঁ, এই যে বাঁধন খুব ভালো কথা বলেছে। আমরা একটু, আমার চাওয়া হচ্ছে একটু মনোযোগী। আমরা এই বয়সে আসলে ইয়ারকি ফাজলামি করব, এটা আমিও করতাম, বুঝছো না? কিন্তু এখন আর কথাই বলি না, পড়ানো ছাড়া চুপচাপ থাকি, বুঝছো? কথাই বলি না একেবারেই। কি বলবো, ভাল লাগে না কথা বলতে, চুপচাপ থাকি একদম। তোমরা আজকে এইসব সেই হাসিনার কথাবার্তা নিয়ে ব্যঙ্গ করতেছো না? তাহলে টেক্সট বই থেকে কি কি কাজ হবে বুঝতে পারছো? প্যাসেজ অ্যানালাইসিস। প্যাসেজ অ্যানালাইসিস বলতে আমার দর্শনটা আমি বললাম, পার্টস অফ স্পিচ জানতে হবে, ক্লজ ফ্রেজ জানতে হবে, আর কমপ্লেক্স আসলে ওটা ভাঙা শিখতে হবে, ওটাকে সিম্পল করে ফেলতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অ্যাডভার্বিয়াল ফ্রেজের উপর খুব গুরুত্ব দিতে হবে, কারণ যে যত বেশি অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখতে পারে তার লেখা তত বড় হয়। প্যারাগ্রাফ দেখেছি, আমার একটা স্টুডেন্ট ছিল, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ফাইন্যান্সে পড়ে, শিশির ওর নাম ছিল। এই শিশির প্রচুর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেমনে, আমি ওর একদিন ডাকলাম যে তুমি তো ব্যাকরণ কম বুঝো, বাট তোমার মানে এরকম লেখা তো খুব দারুণ। হ্যাঁ, বলতেছে আমি আসলে ব্যাকরণ খুব এক্সিকিউট কম করি, প্রচুর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে লিখেছে খুব অল্প কিন্তু পেজ ভরে গেছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ যে যত আনতে পারবে বাক্যের চতুর্দিকে, তার লেখার বিষয়বস্তু অল্প কিন্তু লেখা হয়ে যাবে অনেক বৃহৎ। এটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ের কাজ, টেক্সট বই। এরপরে আমরা ব্যাকরণের দিকে, অর্থাৎ সেকেন্ড পেপার তো পুরোটাই ব্যাকরণ জুড়ে থাকবে। ব্যাকরণের মধ্যে আমাদের ভার্বের উপরে খুব বেশি জোর দিতে হবে, প্রেপোজিশনের উপরে খুব বেশি জোর দিতে হবে। আমরা বলেছি অ্যাডভার্বের উপর খুব বেশি জোর দিতে হবে। এটা একটা ডায়াগ্রাম যদিও। নন ফাইনাইট ভার্বের উপরে আমি একটা মাস্টার ক্লাস নেব। নন ফাইনাইট ভার্ব কিভাবে ওয়ার্ক করে, রাইট ফর্ম অফ ভার্বসে কিভাবে প্রাণ ফিরে পাই, সেই জায়গাটা আমি দেখাবো, ঠিক আছে? তো ব্যাকরণ যেহেতু আমাদের সব ব্যাকরণের একেবারে বেসিক টু অ্যাডভান্স, রুলসের কথা বলেছে, রুলসকে কম ভাষা হিসেবে শেখানোর চেষ্টা। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব আমরা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ভার্সিটি কোশ্চেন সলভ, এই কনসেপ্টগুলো নিয়েই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হবে, ঠিক আছে? এখন দেখো রাইটিং পার্ট, এইটা নিয়ে আমরা বিভীষিকার মতো ভুগতেছি। রাইটিং পার্ট, এখানে রাইটিং কে বলো? জেরার না পার্টিসিপল? তাড়াতাড়ি বলো। রাইটিং এখানে কি জেরার না পার্টিসিপল? সব বলে দেওয়া হবে। মারুফ, ফাজলাই মেরো না, বুঝছো? ফাইন, জেরান্ড, জেরান্ড, সুন্দর, জেরান্ড। যাই হোক, এই জিনিসটা শিখে ফেলেছো, এটা জেরান্ড। আচ্ছা, রাইটিং পার্টে যে কাজটা হবে, আমি যেভাবে প্যারাগ্রাফ লেখাবো, একটা প্যারাগ্রাফ আসবে, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হবে যেটা আমি 25 ব্যাচে করি নাই, স্টোরি রাইটিং, যেটা পরীক্ষার আগের ক্লাসে, পরীক্ষার আগে যে দুটো ক্লাস নিয়েছিলাম ইংরেজি পরীক্ষার আগে, অর্থাৎ 1 তারিখ জুলাইয়ের 1 তারিখে, 30 তারিখ এবং 1 তারিখে যে ক্লাস নিয়েছিলাম, ওইখানে দেখানো হয়েছিল, বাট সেই কাজটা আমার অনেক আগে দরকার ছিল করা, কিন্তু আমি 26 ব্যাচ এবং 27 ব্যাচে এই কাজটা করব। হ্যাঁ, স্টোরি রাইটিংয়ের কি প্লট থাকলে মার্কস হবে, সেই প্লটগুলো কিভাবে সৃষ্টি করব। প্যারাগ্রাফ একটা আসলো, আগেই লিখবো না, আগেই মুখস্থ করব না, তোমরা কমেন্টস করবা, আমার তো একটা স্লাইড থাকবে, আমি তো একটা নোটস তোমাকে দিব,
কমেন্টস করবা এই প্যারাগ্রাফে আমরা কি কি লিখব, বিক্ষিপ্ত তোমার যা মনে চাই বলবা, সেইটাকে আমি কালেক্ট করব, অ্যাকুমুলেট, কালমিনেট করব, গুছায় নেব, নিয়ে একটা অনুবাদ আমরা ট্রান্সলেশন করব। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে সেটা। এখন আমরা এখানে দেখো কি বলা হয়েছে, আমাদের যে ছাত্রছাত্রী উইল বি প্রোভাইডেড আ ভেরি কম্প্রিহেন্সিভ সাজেশন। রাইটিং এর জন্য একটা সাজেশন থাকবে, এইটা হচ্ছে মরার সময় 20 বড়ি টাইপসের। আমি এটার গুরুত্ব কম দিব, আমাকে আগে লিখতে হবে, পারফেক্ট যে ফরম্যাট আছে সেটা আমাকে লিখতে হবে। বুঝতে পারছো, এইটা হচ্ছে, আর সব কিছুরই তো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এখন এইটা তোমাকে করতে হবে তোমার ভেতর থেকে। শোনো, শক্তি চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা আছে, আসন্ন শীতে আমার শব্দের তো খুব দারুণ অভাব, শব্দ আসে না আমার তোমার কারোরই আসবে না, কারোর কখনোই আসবে না। বুঝতে পারছো, শব্দ আনতে হবে। এই জন্য রাইটিং এত সহজ না, ইংরেজির সব থেকে জটিল কনসেপ্ট হচ্ছে রাইটিং। ঠিক আছে, আমি যদি এখন বলি, এখানে ধরো বললাম রাইটিং ইংলিশ is harder than reading it। আমাকে একটু বলো, এখানে দুটো শব্দ লিখেছি, যারাই ক্লাসে আসো, দ্বিতীয় ধাপে তো ক্লাসে স্টুডেন্ট কমে গেছো, বিদ্যুৎ ছিল না। রাইটিং এবং, ভালো করে বুঝো, এই যে রাইটিং এবং রিডিং এরা কারা, জেরার না পার্টিসিপল? বলো। রাইটিং ইংলিশ ইজ হার্ডার দ্যান রিডিং ইট, ইংরেজি পড়ার থেকে লেখা কঠিন। কিসের ঘুম? কোনো ঘুম নাই। আমাকে এইটুকের উত্তর দাও, তাহলে ঘুমায় যাব। এটুকের উত্তর দিলেই ঘুমিয়ে যাব এখনই। রাইটিং ইংলিশ ইজ হার্ডার দ্যান রিডিং ইট, এখানে রাইটিং এবং রিডিং জেরার না পার্টিসিপল? এইটুকের উত্তর দাও। রাইটিং ইংলিশ ইজ হার্ডার দ্যান রিডিং ইট, ইংরেজি পড়ার থেকে ইংরেজি লেখা কঠিন। দুটোই কি জেরান? এই ইংরেজি 1 ঘন্টা ক্লাস হলে সিলেবাস শেষ করতে পারবো? পাগলের দল। এই দুটোই কি জেরান? প্রশ্ন হচ্ছে দুটোই কি জেরান? দুটোই জেরান। দেখি দুটো জেরান্ড কিনা। ইজ হচ্ছে ভার্ব, তাহলে এটা সাবজেক্ট, সাবজেক্টে নাউন বসেছে, তার মানে এটা একটা জেরান্ড। রাইটিং এর সাথে রিডিং এর তুলনা হচ্ছে, তার মানে কম্প্যারিজন হচ্ছে, এদেরকে লজিক্যাল কম্প্যারিজন বলে। আমার সাথে কার তুলনা হবে? আর একজন ইংরেজি শিক্ষকের তুলনা হবে, গণিতের তো তুলনা হবে না। তোমার সাথে কার তুলনা হবে? তোমার ক্লাসমেটদের তুলনা হবে, রাস্তার সাথে রাস্তার তুলনা হবে, ক্রিকেটারদের সাথে ক্রিকেটারের তুলনা হবে। দিস ইজ কল্ড লজিক্যাল কম্প্যারিজন, ইকুয়াল কম্প্যারিজন, সমান, আনইকুয়াল। ইংরেজিতে কম্প্যারিজন 4 ধরনের: লজিক্যাল কম্প্যারিজন, ইলজিক্যাল কম্প্যারিজন, লজিক্যাল কনক্লুশন, ইকুয়াল কম্প্যারিজন অ্যান্ড আনইকুয়াল কম্প্যারিজন, এইসব আছে। তুলনাটা হয় একদম সমকক্ষের সাথে। তাহলে জেরান্ডের সাথে তুলনা হবে জেরান্ডের, এই জন্য এটা জেরান্ড, এছাড়া অন্য কোনো কনসেপ্ট এটা জেরান্ড না। রাইটিং ইংলিশ ইজ হার্ডার দ্যান রিডিং ইট, জেরান্ডের সাথে জেরান্ডের তুলনা, এ যেহেতু জেরান্ড হয়েছে তাহলে ও জেরান্ড। ফাইন, দুটোই জেরান্ড। এই হচ্ছে রাইটিং কনসেপ্ট নিয়ে আমরা কি কি আলোচনা করব। প্র্যাকটিস শিট দেওয়া হবে, 70+ হচ্ছে পিডিএফ এর কথা বলা হয়েছে। ওকে, পিডিএফ।
এবং দেখো বোর্ড করছেন, ফাইনালি টেস্ট পেপার করছেন, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি করছেন, একটা কমপ্লিট গুছিয়ে সমান্তরাল ভাবে। দেখেছো, শুধু তোমার খোলস চেঞ্জ করতে হবে। যখন বোর্ড কোশ্চেন সলভ করবা আর ওটা নির্যাস নিয়ে যখন তুমি টেস্ট পেপার সলভ করবা, টেস্ট পেপারে বোর্ডের থেকে প্রশ্ন টেস্টে একটু হার্ড হয়, আর এই দুটোর মিশ্রণ কাজ করবে তোমার এইখানে, তখন তুমি এক বদলে যাওয়া মানুষ হয়ে উঠবা। তোমাকে সেভাবে তুমি যদি একটু লেগে থাকো না, যা বলি এটা একটু শোনো, আর একটু নিজেকে একটু বদলা, ম্যাচিউরড হয়ে গেছো না, কয়েকদিন পরে ইউনিভার্সিটিতে পড়বা, 1-1.5 বছর পরে। সো একটু চেঞ্জ করে ফেলো, নিজের আগের থেকে একটু পার্সোনালিটি একটু বাড়াই ফেলো, বুঝছো না? তোমাকে দেখলেই একটু আশেপাশের লোকজন যাতে একটু সমীহ করে, মানে হুট করে দেখো 2-1 দিনে চেঞ্জ করা সম্ভব কিন্তু। এবং ফাইনালি আমরা তো বলেছি কোর্সে কি কি থাকছে এবং কোর্স ফির কথা বলো। দেখেছো, মানে এত 749 টাকা মাত্র, বুঝছো না? এটাই তুমি কি করতে পারো, কোর্সটাই কিনে ফেলো, বুঝছো? আমি একবার, আমার সময় তো কোর্স টোর্স আমরা যখন ছিল না, ঈদে আমাকে জামা কাপড় কেনার জন্য টাকা দিল, আমি সব টাকা দিয়ে, যদিও খুব কম টাকা ছিল, তাও এমনভাবে বলতেছি, হাইপার বোল করতেছি, সব টাকা দিয়ে বাজার থেকে বই কিনে আনলাম সবগুলো, বুঝতে পারছো? কি বই কিনেছিলাম আমার একটা মনে আছে, পূর্ব পশ্চিম অখণ্ড কিনেছিলাম, আর বাকিগুলোর কথা আমার মনে নাই। সো এটা দরকার আসলে, বুঝছো? এবং এনরোলমেন্টের কথা আমরা তোমাকে অনেক সময় ছিলাম, মাঝখানে আরও একটু ক্লাসের তার কেটে গেছিল, আসলে একটা রিদমে ঢুকে পড়েছিলাম। আর যে একটু বলছিল না, মানে 1 ঘন্টা ক্লাস, তোমার তো 1 ঘন্টায় ক্লাসে হবে না তো, বুঝছো না? 1 ঘন্টা ক্লাসে তো হবে না। ওকে ফাইন। কি বলছে তানভীর ইসরাক? তোমরা উল্টাপাল্টা বলবাই, মানে কেন কেন বলবা উল্টাপাল্টা বলবা কেন? তানভীর, কেন উল্টাপাল্টা বলবা? তোমাদের টাকাগুলো মা নিয়ে নেয়, বলছে আমাদের টাকাগুলো মা নিয়ে নেয়। কে বলেছে এটা? ডালিয়া রাফি। আমাকে একটু বলো ডালিয়া, এখানে কতগুলো বিভক্তি হয়েছে? আমাদের টাকাগুলো মা নিয়ে নেয়, যতগুলো বিভক্তি হয়েছে ঠিক ততগুলো প্রেপোজিশন এখানে বসবে। প্রথমে বলেছো আমাদের, রয়ের ষষ্ঠী বিভক্তি, তার মানে প্রেপোজিশন ব্যবহার হবে, প্রেপোজিশন অফ বসে যাবে। দশ তারিখ থেকেই হয়ে যাবে পেইড ক্লাস। আর সবাই ক্লাসে, আর সবাই ক্লাসে চলে আসবা, সবাই ক্লাসে খুব সুন্দর করে ক্লাসটা যখনই শুরু করবা, খাতা নিয়ে মনোযোগ দিয়ে, মস্তিষ্ক ঠান্ডা করে, প্রয়োজনে একাধিকবার গোসল করে ক্লাসে বসবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ ক্লাস করে নিও। পরীক্ষা যাদের একটু টাইমের একটা কনফ্লিক্ট আছে বিভিন্ন সাবজেক্টের সাথে, সো পরে ক্লাস করবা, পরীক্ষাগুলোতে যেন শতভাগ পারবা, সব পেরে যাবা। তাহলে আজকে গেলাম, চমৎকার সময় কাটলো তোমাদের সাথে, শুভরাত্রি এবং অশেষ কৃতজ্ঞতা। আবার দেখা হবে। ওকে, বৃষ্টি ভেজা রাত্রির শুভেচ্ছা। তাহলে কবির, সমস্যা সব দূর হয়ে যাবে, সব
আজকে যতটুকু দেখেছি পরে আবার ওইটা দেখবা। ওকে, আল্লাহ হাফেজ।